আমরা দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ৬ জন বিশিষ্ট আলোচক। আলোচনার মূল বিষয় কেমন নির্বাচন চাই। আর আমার ডান দিকে রয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তারপর রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং আমার অগ্রজ আশরাফ কায়সার। তার পাশেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আমার বাম পাশে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। মাঝখানে আছেন আমার মেডিকেলের ছোট ভাই, আমি তাকে ভাই বলতে বেশি পছন্দ করি, ডাক্তার জাহিদুর রহমান। তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আমার এখন 103 ডিগ্রি জ্বর, ফলে ভুলটুল কিছু হলে আমাকে ক্ষমা করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদক সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর এজাউল করিম। সংসদ নির্বাচন, এই কথা বহুবার বলা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার সঙ্গে তার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি সব কমিউনিকেশন করে থাকেন, প্রেস সচিব, তিনিও বলেছেন যে নির্বাচন হবেই। অন্যান্যরাও এই বিষয়টিকে সমর্থন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন নির্বাচন নিয়ে সরকার কিংবা বিএনপির সংশয় নাই। নির্বাচন কি আসলে কোনো ধরনের প্রভাবমুক্ত থাকবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকগুলো বিষয় জড়িত। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দল হিসেবে, বিএনপি দীর্ঘ 17 বছর একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকবার একটা হিসাব থেকে ডেফিনেটলি রাষ্ট্রের সরকারের দায়িত্বে যেই ব্যক্তি আছেন তার কথার উপর রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই বিএনপি আস্থা রাখতে চায় এবং আমাদের দলের টপ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা আছেন, আমরা কিন্তু সকলেই ফেব্রুয়ারিকে নির্বাচনের সময়ে ধরেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি এবং আমাদের প্রস্তুতি আমরা আমাদের মতন করে চালিয়ে যাচ্ছি। এখন আপনার যে প্রশ্ন, মানুষের মধ্যে নানান রকম সংশয় কেন, এই সংশয় থাকাটাও কিন্তু খুব অস্বাভাবিক না তুষার ভাই। কেন? আপনি দেখুন, এই যে দীর্ঘ 15 বছর, 2008-এ মানুষ লাস্ট ভোট দিয়েছে আর এখন 25 চলছে, 15 না 17 বছর। এই যে একটা লম্বা সময়, এর মধ্যে মানুষ না পেরেছে ভোট দিতে, না পেরেছে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে, সেটা আপনি জাতীয় সংসদ বলেন কিংবা আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, কোনো জায়গায় মানুষ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা যেটাকে বলে সেটা বাংলাদেশে হয়নি। সো এই যে 17 বছর পরে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেটাকে ইন্টারনালি অ্যাবজর্ভ করা বিষয়টি এখন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। সত্যি আমি যেতে পারবো ভোট কেন্দ্রে, আমি ভোট দিতে পারবো? একটা দীর্ঘ 17 বছরের তিক্ত অভিজ্ঞতা আছে, বিকজ এর মধ্যে 14, 18, 24-এর কিন্তু একটা তথাকথিত নির্বাচন হয়ে গেছে 5 বছর পর পর। কিন্তু এই নির্বাচনগুলো মানুষের জন্য ভীতি তৈরি করেছে, মানুষের জন্য দুঃসহ কিছু বেদনা নিয়ে এসছে, এর বাইরে আর কিছু দিতে পারে নাই। এটা একটা দিক। 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো আমরা যতটুকু স্বাভাবিক আশা করেছিলাম যে 1 বছরে সরকার কাটিয়ে উঠবে, পুলিশ আরও সক্রিয় হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে আরও বেশি সুষ্ঠুভাবে করতে পারবে। বিশেষ করে আমাদের যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে, তারপরেও কিন্তু প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনার খবর জানতে হয়। সেটা আপনি ধর্ষণের পরিসংখ্যান দেখেন, আপনি হত্যার পরিসংখ্যান দেখেন কিংবা আপনি মবের বিস্তার দেখেন। সো এই সকল কিছু কিন্তু মানুষকে একরকম আতঙ্কগ্রস্ত করে এবং মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে আচ্ছা এখনই এরকম হচ্ছে। একটা বড় রাজনৈতিক দল এবং গোষ্ঠী বা এক ধরনের রাজনৈতিক ভাবধারার যে রাজনৈতিক দল আছে, আমি খোলাখুলি বললে আওয়ামী লীগ, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচনটি হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পরিষ্কার না। মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এই ব্যাপারে কিন্তু সরকার এখনো পরিষ্কার করে কিছু বলে নাই। বিচার এবং সংস্কারের পরিস্থিতিটা কি দাঁড়াবে, এগুলো নিয়েও মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা আছে। আমরা কিন্তু অনেক রাজনৈতিক দলকে বলতে শুনছি বিচার বা সংস্কার শেষ না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না।
এই কথা যখন আসে স্বাভাবিকভাবে যে মানুষটি হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির পোস্ট হোল্ড করে না, সেই মানুষটি একজন ভোটার, সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে তো বিচার সংস্কার কত দূর গেলে নির্বাচন হবে, সেটা কতটুকু হলে আমরা বলবো যে এখন নির্বাচন করা যায়? নির্বাচন হবে না এই কথা আপনাদের দলের একাধিক নেতা বলেছেন। আপনারা কি সেই অবস্থানে আছেন যে সংস্কার এবং বিচার শেষ না হলে নির্বাচন আপনারা চান না এবং নির্বাচনে আপনারা অংশ নেবেন না? না, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যারা বিজ্ঞ সমালোচক আছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জাতীয় নাগরিক পার্টি আসলে যে রাজনীতিটা করার চেষ্টা করছে সেটা আসলে জনমানুষের আকাঙ্ক্ষার রাজনীতি। তো সেই জায়গা থেকে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা যারা রাজনীতিটা করছি রাজনৈতিক দল হিসেবে, সেখানে অবশ্যই নির্বাচন গুরুত্বপূর্ণ এবং আলটিমেটলি নির্বাচনের দিকেই যেতে হবে। তবে আমরা যে প্রসঙ্গটি আনছি, বিচার, দৃশ্যমান বিচারের একটি রোড ম্যাপ বা সংস্কার, সেই দিকে একটা রোড ম্যাপের দিকে আমাদের এগোতে হবে। মানে এই দুটিকে যদি আসলে আমরা মুখোমুখি করে ফেলি, মানে এখন আসলে ন্যারেটিভটা এরকমই হয়ে গেছে যে আমরা আসলে কোনটা চাই, ব্যাপারটা তো আসলে এরকম হওয়ার কথা না। আর দেখেন, মানে নির্বাচনের জায়গাটায় নির্বাচন হবেই, মানে নির্বাচন আটকানো কোনোভাবে সম্ভব না। দুই পদ্ধতিতে নির্বাচন হতে পারে। একটা আসলে এই সবার ঐক্যমতের ভিত্তিতে বিচারের রোড ম্যাপ, তারপরে আমাদের সংস্কারের জায়গাগুলোকে, বিশেষ করে যে মৌলিক সংস্কারের জায়গাটা নিশ্চিত করা, সেই দিক দিয়ে যেভাবে যাওয়া যায় সেদিক দিয়ে নির্বাচন। আরেকটা হচ্ছে ধরেন যে এখন আমার আপার এদের মধ্যে একটা মারামারি কাটাকাটি হবে, এর ফলে যেই শক্তিটাকে আমরা তাড়িয়েছি তাদেরই একটা অংশ বা তাদেরই কোনো একটা ফরম্যাটে তারা আবার ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি কারা লাভবান হবে, কাদের কি হবে, সেটা জনগণ তো এখন বুঝতে পারছে। এবং আমার মনে হয় যে যারা, তো সেখানে যদি আরও অল্টারনেটিভ অপশন থাকে সেগুলো অবশ্যই ভেবে দেখার সুযোগ আছে। ধন্যবাদ। কিন্তু আপনাদের একজন নেতা তো পরিষ্কার বলেছেন, আমরা দেখেছি যে নির্বাচন হবে না। হ্যাঁ, নির্বাচন হবে না। আমি তো বললাম যে অনেক কথার প্রেক্ষিতে অনেক কথা চলে আসে, যেমন রুমিন ফারহানা আপার 2 দিন আগে যে ইনসিডেন্টটা, ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসন, সম্ভবত 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের যে শুনানি ছিল, সেখানে আমরা দেখেছি যে খালেদ হোসেন মাহবুব, ওনার একটা গ্রুপ এসছেন, এসে সেই শুনানিতে ওনাদের সাথে সম্ভবত নিজেদেরই একটা অন্তর্কন্দলের বহিঃপ্রকাশ হয়েছে। সেখানে আমাদের একজন নেতাও, মানে আপার যারা ভদ্রলোক যারা ছিলেন তাদের হাতে মার খেয়েছেন আর কি। তো সেই জায়গা থেকে আপার কিন্তু এখানে নিজেই বললেন যে এখন আসলে সুষ্ঠু নির্বাচন বা এটা সম্ভব না। তো ধরেন যে সবথেকে বড় রাজনৈতিক দল যাদের সারা বাংলাদেশ ব্যাপী যে বিস্তার, এবং তারা পুরাপুরি মানে 5 তারিখের পর থেকে যারা নির্বাচনমুখী, মানে তাদের কাছে আর অন্য এজেন্ডা নাই। সো তাদের সলিউশন হচ্ছে যে সলিউশন হচ্ছে যে নির্বাচন হইলে সব সলিউশন হয়ে যাবে আর কি। তো তাদের এরকম একজন নেত্রী যখন এরকম মন্তব্য করেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আসলে সুস্থ ধারাটা নিশ্চিত করতে পারে না। সেই জায়গাটায় ধরেন যে সারা বাংলাদেশ ব্যাপী পুরো মানে নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে, এবং ধরেন নির্বাচন হচ্ছে না, তাহলে কি এরকমই থাকবে যেখানে সেখানে লোকজন মব করবে? কারণ তারা তো মব বন্ধ করতে পারছেন না, এমনকি তাদের একেবারে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে মব হচ্ছে না। সেই জন্য তো আমি বলছি যে আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের তো ঐক্যমতের জায়গাটা আসতে হবে। এই মব, এই মারামারি গ্যাঞ্জাম কারা করছে, পাথর লুট কারা করছে? এই রাজনৈতিক দলের ব্যানারই তো করছে। তারপরে হত্যাগুলো যে হচ্ছে, কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন মানুষের বাসায় হামলা হচ্ছে, এগুলো কারা করছে? এই রাজনৈতিক দলগুলো শেল্টারই তো করছে। তো আমি একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছি, উনি একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছে। ইনারা যদি আসলে এক হইতে পারি, তাহলে আমার মনে হয় এটা কোনো বড় ইস্যু না। ফ্যাক্ট হচ্ছে যে আমরা তাদেরকে কোনোভাবে উস্কানি দিচ্ছি, আশকারা দিচ্ছি, বিভাজন করছি, গ্রুপিং করছি, একে অপরকে কাদা ছোড়াছড়ি করছি, নোংরা মন্তব্য করছি। তো সেগুলোর জন্য আসলে এই প্র্যাকটিসটা আরও বড় হচ্ছে। আমার ধারণা নির্বাচনটি হবে এবং ফেব্রুয়ারিতেই হবে, যেমনটি করে সময়কাল ঠিক করা হয়েছে। কিন্তু গুণগত মান কি হবে সেটি নিয়ে এই সংশয়টা তৈরি হয়েছে। কেননা আপনি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের গত কয়েক মাসের কর্মকাণ্ড যদি আপনি একটু খেয়াল করেন, তারা দেখুন, আমরা সরকারকে তো অনেকভাবে দোষারোপ করি, তাদের ব্যর্থতার কোনো সীমা নাই, এবং তারা অথর্ব, অকর্মণ্য, এগুলো আমি নিজেই অনেকবার বলেছি। কিন্তু এবার একটু রাজনৈতিক দলগুলোর দিকে তাকান,
বিশেষ করে তিনটি দল, তারা একে অন্যের সাথে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, আপনার রাজনীতির পরিভাষা বদলে ফেলেছে এবং যেভাবে সহিংস হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে আপনি কাদের জন্য নির্বাচনে যাচ্ছেন? এখন মানুষ যে নির্বাচনটির জন্য মুখিয়ে আছে, সেটি কি এই নির্বাচন? সে ধরেন আমরা 16 বছর ভোট দিতে পারি না, এটা আমরা সবাই জানি, কিন্তু যেই ভোটটি হওয়া দরকার এবং যেই রাজনীতি নিয়ে আপনি ওই ভোটে উপস্থিত হওয়ার কথা, সেই রাজনীতির তো কোনো ছিটেফোঁটা আমি দেখতে পাচ্ছি না। এখানে রাজনীতি হচ্ছে পাথর লুটের রাজনীতি, এখানে রাজনীতি হচ্ছে সচিবালয় দখলের রাজনীতি, এখানে রাজনীতি হচ্ছে যে কে আপনার সিস্টেমেটিক ব্যুরোক্রেসিতে ঢুকেছে, কে দখলদারি করে ঢুকেছে। তাহলে তো আপনার এই নির্বাচন তো সেই চেহারাটাই। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা হাসিনার যে কলুষিত কুৎসিত শাসন দেখেছিলাম, তারই একটা অপভ্রংশ, একটু কাঁচা হাতে, কারণ হাসিনা মাস্টার স্ট্রোক ছিল, যে কারণে 16 বছর টিকে গেছে। এদেরকে মনে হচ্ছে যে কাঁচা হাতে পাথর ছোড়াছুড়ি করছেন, কাজেই এরকম একটি জায়গা। এখন আপনি যে প্রশ্নটি তুলেছেন, দেখুন মানুষের প্রত্যাশা কী? মানুষ তো বিচার চায়, এবং যারা অপরাধী, যারা গণহত্যা করেছে, যারা 1400 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে, 550 মতো মানুষ দৃষ্টিহীন হয়েছে, তাদের তো বিচার হওয়া দরকার। কিন্তু 12 মাসে আমরা বিচারের প্রক্রিয়া যেটি দেখলাম, সেটি তো হতাশাজনক। আপনি গণহারে গণহত্যা মামলা দিচ্ছেন, এবং যিনি কালচারাল টাউট, যিনি মিডিয়া জগতের ফ্যাসিলিটি, কাজী মানুষ হতাশ হচ্ছে। কাজী বিচারের জায়গাটি অত্যন্ত নাজুক। আমরা শুধুমাত্র শেখ হাসিনা অথবা একজন রাজসাক্ষী খুঁজে পেয়েছি, বা আরেকজন রাজসাক্ষী হয়েছে চৌধুরী কামাল অথবা আসাদুজ্জামান কামাল, এরকম 3-4 জনকে নিয়ে বিচারটি করলে এটি তো গণহত্যার বিচার হচ্ছে না। বিচারের জায়গাটি এইভাবে হোঁচট খাচ্ছে। এবার সংস্কারের জায়গায় আসি। ধরেন আমাদের সব সংস্কার কি সংবিধানের পরিবর্তন হওয়া দরকার? আমাদের গত 12 মাসে অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কারগুলো হলো না কেন? আমরা কিন্তু, আমার ধারণা সব দলই মোটামুটি একমত হয়েছে, সরকারকে আমরা কাজ করতে দেখছি না। তিনি ওয়েট করছেন যে বড় একটি সংস্কার করে উপহার দিয়ে সেই সুযোগে মাঝারি এবং ছোট সংস্কার নিয়ে কথা বলবেন। প্রত্যাশা কিন্তু তা না। আমাদের প্রতিদিনের যে প্রাত্যহিক জীবনের যে সংস্কারগুলো দরকার, প্রশাসনে, পুলিশে, জনপ্রশাসনে, সেগুলো কেন সরকার করছে না? তারপরে আপনি অর্ডিন্যান্স জারি করতে থাকেন একের পর এক, পরে ধোপে টিকলো কিনা, পার্লামেন্টে পাশ হলো কিনা, তাহলে আপনি অন্তত বলতে পারতেন যে আপনি এতগুলো পরিবর্তন করেছেন, নির্বাচিত সরকার রাখবে কি রাখবে না এটি তাদের বিষয়, বল আপনি ঠেলে দিতেন রাজনৈতিক দলের কোর্টে, তখন কিন্তু খেলাটা ভিন্ন হয়ে যেত। এখন দেখুন, আমাদের মতো দেশে আপনি নিশ্চিত জানেন যে বিজয়ী হওয়া আর না হওয়া আকাশ পাতাল পার্থক্য। যদি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইলেকশন হয়, তারপরে এই রাজনৈতিক বিতর্ক আর এই জায়গায় থাকবে না। আপনি খুব পরিষ্কার টের পাবেন বিতর্ক কোথায় চলে যাচ্ছে। যারা বিজয়ী হবেন, এবং আমরা খুব ভালো টের পাচ্ছি যে বিজয়ী দলটি নিরঙ্কুশ বিজয়ের দিকে যাচ্ছে। সিটিং উপদেষ্টা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারেন কি আসলে, বা এটা কি কোনো ধরনের নিয়মের মধ্যে পড়ে? আরেকটি হচ্ছে, এটাও দেখেছি যে বিচারপতি হতে যাচ্ছেন, তার মধ্যে এনসিপির একজন নেতার শ্বশুর আছেন। ধন্যবাদ। আসছি আমি এই যে এগুলি কি আসলে কি আপনি মনে করেন যে ভুল মেসেজ দিচ্ছে না? আমার সংস্কার সব মেনে নির্বাচন হতে হবে। এনসিপি যেটা বলছেন, জামায়াতে ইসলামী, রেজাউল ভাইরা তো লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনই চান। এখন ধরুন এনসিপিটা বিএনপি মেনে নিল, ঠিক আছে আমরা আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করব বা বাকিগুলো করব। জামায়াত তো বলবে, জামায়াত এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি দল নির্বাচনের ক্ষেত্রে, আওয়ামী লীগ বাদ যাওয়ার পরে। তো জামায়াত তো বলছে আমার লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া হবে না। এখন সাইফ কি মনে করেন যে ওটাও করে তারপর যেতে হবে? আমাদের প্রবলেমটা কিন্তু এই জায়গায়, আমরা প্রত্যেকে তার মতো তার সংস্কারগুলো হতে হবে এই শর্ত দিচ্ছি। এবং সেটার কারণ আসলে সংস্কার, মানে আমি খুব হোল হার্টেডলি চাইছি, আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় যে আশরাফ ভাই যেটা বললেন, যে একটা দল অনেক বেশি বড় বিজয় অর্জন করতে যাচ্ছে বলে একটা পারসেপশন আছে, এই কারণে অন্য দুটো দল, আমার দুপাশে ঘটনাচক্রে দুজন বসেছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, তারপরে বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে যাচ্ছে, ওখানেও মানুষজন দেখা গেছে। সো একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে, এবং তাদের একজন নেতা বলে দিয়েছেন 400 সিটের মধ্যে 300টাই তারা পেয়ে যাবেন। সো ওনারা নিজেরা খুব কনফিডেন্ট যে অনেক ভালো করবেন। তখন হঠাৎ করে সম্ভবত কোনো একটা প্রবলেম হয়েছে, তারা আর অত কনফিডেন্ট না, সেই কারণে একটু নেগোসিয়েশন বা কিছু করা যায় কিনা। বিচারের রোডম্যাপ নিয়ে আমি এনসিপির একজন আইনজীবী সদস্যের সাথে কথা বলছিলাম, উনি আইনজীবী, এনসিপির হয়ে এসছেন। তো আমাকে জিজ্ঞেস করলাম, আমরা তো একটু বোঝার চেষ্টা করি, আমরা তো লয়ার না,
একটা ফৌজদারি বিচার চলতে থাকলো। ইটস ভেরি মাচ পসিবল রায়ের কিছুদিন আগে কোর্ট কোনোভাবে কনভিন্সড হয়েছে যে তদন্তটা ঠিক হয় নাই এবং পুরো তদন্তের অ্যাপিল করা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে, উনি এটা পারমিশন দিলেন। সম্ভব? তবে কিভাবে বলেন যে একটা বিচার এই জায়গায় গিয়ে ঠেকবে? আমি ওনাকে একদম সরাসরি জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্ন। এজন্য যখন আমরা এই ধরনের প্রশ্ন আনা হয়, বলা হয়, তখন বুঝতে পারি যে এর পেছনে আসলে অন্য কোনো চিন্তা আছে। এবার আমি আপনার ওই জায়গাটায় আসি। মানে ঘটনাটা হচ্ছে এরকম, ওই আমরা ছোটোবেলায় গল্প শুনেছিলাম আর কি। মানে এক ভদ্রলোক গ্রামে আছেন, তো উনি চৌকিদারকে খুব বড় মনে করেন আর পুলিশের চৌকিদার সবচেয়ে বড়। তো এক ছেলে পুলিশের অফিসার হয়ে আসছে, আসার পর সে দোয়া করতেছে, বাবা তুমি চৌকিদার হইতে পারলা না, মানে ও আসছে পুলিশের আরও বড় অফিসার, এখন আমাদের বড় অফিসার এসে আবার চৌকিদার হচ্ছে। মানে আমার কাছে সেই গল্পটা মনে পড়লো, একজন উপদেষ্টা গিয়ে বিমানের চেয়ারম্যান হচ্ছেন। খুবই খুবই প্রশ্নবোধক আমি মনে করি। তার মানে এই মেসেজ কি ওনারা দিতে চান যে বাংলাদেশে এই উপদেষ্টারা ছাড়া আর কোনো যোগ্য মানুষ নাই, কোনোভাবে করা যাবে না? ওনারা কি মেসেজ দিতে চেয়েছেন? এবং সব হাস্যকর কথাবার্তা, মানে একই মানুষ এরকম একটা প্রতিষ্ঠানের দায়িত্বে যাচ্ছেন এবং বিতর্কের কথা বলছেন। সিরিয়াসলি এটা বিতর্ক তৈরি করবে। এবং একই সাথে আপনি আরেকটা প্রশ্ন তুলেছেন, আমি নিশ্চিত নই জনাব সার্জিস আলমের ফাদার ইন ল আসলে কি যোগ্যতায় ওখানে গেছেন, আমি নিশ্চিত নই, কিন্তু এই প্রশ্নগুলো তৈরি হয়। আর একটা তৈরি করার ক্ষেত্রে একটা কথা আমি প্রায় বলি, এনসিপি নিজের উপর একটা চাপ নিজে তৈরি করেছে। সেটা হচ্ছে তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলেন, তারা অন্যের অনিয়ম দুর্নীতি, যে এর কথার মধ্যেও কিন্তু সাইফ চাঁদাবাজির কথা বলে ফেলেছেন, যদিও চাঁদাবাজিতে এনসিপির কাউকে কাউর ক্ষেত্রে সেটা হবে, বিকজ এই জিনিসটা তারা তৈরি করেছেন। আমি প্রায় এই যে অরবিন্দ কেজরিওয়ালের কথা বলি, দিল্লিতে পরাজয়ের কারণ কেজরিওয়াল যে এক্সপেকটেশন তৈরি করেছেন সেটা উনি মিট করতে পারেন নাই। কেজরিওয়াল এবার অনেক অনেক মুখ্যমন্ত্রীর তুলনায় ভালো করেছিলেন, কিন্তু হেরে গেছেন। তার মানে আপনি যে পারসেপশন তৈরি করতে চান, ওনাদের ইউএসপি যেটা, ওনারা সংস্কার চান, নতুন বন্দোবস্ত চান, নতুন রাজনীতি চান, সৎ রাজনীতি চান, সুতরাং তাদের এই জিনিসগুলো বিতর্ক বেশি তৈরি করবে। ধন্যবাদ। ফলে এক ধরনের টেস্ট কেস হিসেবে আমরা দার্শনিক নির্বাচনকে দেখতে পারি যে কিভাবে তরুণ তরুণীরা নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখে ইলেকশন করতে পারে। আপনি কি বলবেন যে আমরা যা এতক্ষণ নির্বাচন নিয়ে কথা বলছি, আসলে কি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে, নাকি এটা আসলে এক ধরনের পারসেপশন? শুধু আসলে নির্বাচন হবেই এবং নির্বাচন ভালোই হবে। আমি প্রথমে তো ভয় পেয়ে গেলাম যে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলতে এসে আপনি আমাকে ডাকসু নিয়ে প্রশ্ন করে ফেলছেন, কেবল প্রচারণা শুরু হলো না। আমি একটু আশাবাদী হতে চাই, যেহেতু আপনি আমার শিক্ষকতার পরিচয় দিলেন। আমি দুটো একটু তাত্ত্বিক আলোচনা যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমি একটু করতে চাই। এমনিতে যে কোনো বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আমরা অনেক ধরনের সেটেলমেন্টের কথা শুনি, বাট যদি একটু আমরা পলিটিক্যাল হিস্ট্রি দেখি, দেখবেন যে আপনার এই বড় ধরনের রিফর্মের ক্ষেত্রে যে কোনো এ ধরনের এরকম যখন কোনো সরকার উৎখাত হয় বা এরকম যখন জনরোষে পড়ে মানুষ, বিভিন্ন রাজনৈতিক সিস্টেম একেবারে কলাপস হয়ে যায়, দুইটা থিওরির কথা আমরা খুব জোরে সোরে বলি যে পলিটিক্যাল কনসেনসাসের ক্ষেত্রে। একটা হচ্ছে যে মিউচুয়ালি হান্টিং থিওরি বলি আমরা, যেটা জাহিদ ভাই একটু টাচ করলেন যে ওটা সম্ভব পলিটিক্যাল স্টেকটা অ্যাচিভ করা। তো যে কারণে ওই থিওরিটার নাম বলে মিউচুয়ালি হান্টিং থিওরি, অর্থাৎ আপনার এক্সিস্টিং পার্টিগুলো এবং নতুন যে পার্টিগুলো সৃষ্টি হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারা একটা মেজর স্টেক চিন্তা করে যে দিস ইজ দি অপরচুনিটি যে আমরা একটা মেজর স্টেক নিতে পারি কিনা। সেখানে এই যে স্টেজটাতে আমরা এখন আছি, তিনটে স্টেজের কথা বলে পলিটিক্যাল সায়েন্সে, যে একটা হচ্ছে যে সিগন্যালটা কি, যে সিগন্যাল ইন পলিটিক্স, যে চেঞ্জের সিগন্যালটা, যেটা জাহিদ ভাই একটু টাচ করলেন যে ফেরার সময় হয়, এটা আপনি ইন্দোনেশিয়াতে দেখেন বা চিলিতে রিসেন্টলি দেখেন, তখন একটা গুডউইল জেস্চারের প্রয়োজন হয় যে সব পলিটিক্যাল পার্টি একটা গুডউইল জেস্চারের মধ্যে দিয়ে যাবে, যে একটা উইনার স্টেক অল যেন না হয়, যেটা কাসার ভাই বলার চেষ্টা করলেন, যে সেখান থেকে বেরিয়ে একটু সবাইকে স্পেস দেওয়া, এবং সেই স্পেসের মধ্যে সেই গুডউইল জেস্চারটা থাকে নর্মালি। আমাদের এখানে কোন দিকে যাচ্ছে আরেকটু পরে হয়তো বোঝা যায়, বাট আমি এখনও বিশ্বাস করি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সেই গুডউইল জেস্চারটা দিবে। ফাইনালি যেটা হয় যে একেবারেই যদি, যেটা আমরা সংস্কারের ক্ষেত্রে বলছি যে সংস্কার কতটুকু দরকার, কতটুকু করে নির্বাচনে যাব বা কোন পদ্ধতিতে যাব, সেখানে আরেকটা হয় যে লিমিটেড অ্যাকর্ড বা মিনিমাম আস্থার মধ্য থেকেও একটা কনসেনসাস হতে পারে। আমার ধারণা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা আসার জায়গা, যে অনেক ক্ষেত্রে আমরা অল্প আস্থার মধ্যেও নির্বাচন দেখেছি। এটা 18 সালের নির্বাচনে বিএনপিকে আমরা দেখেছি নির্বাচনে যাওয়া একেবারে মিনিমাম আস্থার জায়গা থেকে। আরেকটা যেটা তৈরি হয় এই ধরনের গণ অভ্যুত্থানের পরে, যে অভ্যুত্থানই আসলে ভেটো প্লেয়ার তৈরি করে। আমরা যেমন ইউনাইটেড নেশনসে ভেটো পাওয়ার বলি, যে স্টেক হোল্ডার যারা থাকে মেজর 5টা প্লেয়ার, সেখানে ভেটো
তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, ওই নিউক্লিয়াসের মধ্যে একটা ভেটো প্লেয়ার তৈরি হয়ে যায়। সমস্যাটা যেটা করে এখানে দুই ধরনের ভেটো প্লেয়ার নর্মালি আমরা বলি যে হয় এই ধরনের অভ্যুত্থানের ক্ষেত্রে। একটা হচ্ছে ডি জুরি, যেটা আইনগত, যেমন রাজনৈতিক দলগুলো তাদের একটা আইনগত ভিত্তি থাকে, বা হয়তো বা ওনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, বা জামাত ইসলামের একটা আইনগত ভিত্তি আছে। বাট প্রবলেম মেকার হচ্ছে ডিফেক্টো, অর্থাৎ আদার ফ্যাক্টর, যেটা হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার আমরা বলি, যেমন এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা অন্য সংস্থা যেটা আমরা বলি রাজনীতির ভিতরে রাজনীতি বা উত্তরপাড়ার কথা আমরা বলি। এইটা দেখা যায় যে এই ডিফেক্টো প্লেয়ারগুলো কতটা প্রভাবক হিসেবে কাজ করে, ওইটাকে যদি কমিয়ে আনা যায় তাহলে নর্মালি যেটা হয় যে মিনিমাম উইনিং কোয়ালিশন আবার তৈরি হয়। তো আমি এই দুটো জায়গায় থাকি, একটা হচ্ছে যে লিমিটেড অ্যাকর্ড বা সীমিত আস্থা, অথবা একটা উইনিং কোয়ালিশন আমার ধারণা তৈরি হবে। কেন বলছি যে আমরা কিন্তু কয়েকদিন এই আলোচনাটা ছিলই না যখন সংস্কার প্যাকেজ নিয়ে আমরা কথা বলছি, কোন পদ্ধতিতে এটা এগ্রি করবে। যেমন বিএনপি একটা স্ট্যান্ড যে পরবর্তী সংসদে গিয়ে তারা এটা ইমপ্লিমেন্ট করবে, বা ওনাদের একটা স্ট্যান্ড সম্ভবত জামাত ইসলাম সহ যে এখনই এটা একটা সমাধান হতে হবে, এবং প্রজ্ঞাপনটা সম্ভবত জামাত ইসলামের মেইন স্ট্যান্ড। কিন্তু নতুন একটা কিন্তু আবার জিনিস তৈরি হয়ে গেল যে আমরা সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নিতে পারি কিনা, একটা রেফারেন্স নিতে পারি কিনা। আমার ধারণা তো সবাই, আমি ইলেকশন ফেব্রুয়ারিতে দেখি, এবং আমি তো আশাবাদী মানুষ, একটু তার পড়াশোনা করে যতটুকু বুঝি আমি, যে আমার ধারণা ইলেকশন হবে, এবং সেটা আমার যে আর্গুমেন্টটা করলাম যে মিনিমাম একটা আস্থার জায়গা এনসিপির জন্য খুব ডিফিকাল্ট এই নির্বাচন। আপনারাও কি মনে করেন যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত, আপনারা কি মনে করেন যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার শেষ করা যাবে? জি, আমার সম্মানিত শ্রদ্ধেয় বিজ্ঞ আলোচকবৃন্দ, খুব প্রাণ ভরে ওনাদের সবার কথা শুনছে। আজকে আমি এইরকম জ্ঞানী গুণীদের আলোচনায় খুব বেশি এই পর্যন্ত ঢুকি নেই। জাহিদ ভাই জ্ঞানী মানুষ, ওনার সাথে মাঝে মধ্যে থাকি। তো আসলে পোস্ট রেভলিউশন আমি মনে করি ন্যাশনাল ইউনিটিতে ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। ওই অর্থে বলা যায় আমরা আমাদের একটা ঐক্য কিন্তু হয়ে গেছে, যারা আমরা এই গুম খুন ভোটের অধিকার সকল অধিকার রক্ষা করবার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। সেখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মা তার শিশুকে নিয়ে রাস্তায় নেমেছিল, সেই ইতিহাস আমরা দেখেছি। সুতরাং এটা বিপ্লব পরবর্তী পৃথিবীর সব জায়গাগুলোতেই আমরা যদি দেখি, ফরাসি বিপ্লব, আমরা যদি দেখি সাউথ আফ্রিকা, আরও অন্যান্য যত জায়গা, সেখানে কিন্তু যে গতগুলো রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি, বিদেশি হস্তক্ষেপ এবং জনগণের যে আস্থার জায়গাটা তৈরি করবো, ওই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমাদের এই সরকার নির্বাচিত না, কিন্তু আমাদের এই সরকার বলা যায় সবার সবচেয়ে বেশি পাওয়ারফুল সরকার, অর্থাৎ আমাদের সবার সমর্থিত সরকার। কিন্তু দুর্ভাগ্যজনক সরকার সেই রোলটা যথার্থভাবে প্লে করতে পারে নাই। এই জন্যেই আজকের এই আশঙ্কাটা দুটি কারণে তৈরি হয়েছে। একটি হচ্ছে যারা সরকারে আছে তারা আমাদের সবার সমর্থনের ভিত্তিতে সরকার হওয়ার পরেও তারা এখানের সবার আগে যেটি দরকার ছিল, যে এখানে সবার বুকে যারা গুলি চালিয়েছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে, এটি দুটি কায়দার মধ্য দিয়েছে। একটি হচ্ছে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আর আরেকটি হচ্ছে বিচার কার্য। এই দুটি জায়গায় আমরা লক্ষ্য করছি যে সংস্কার না করে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই আমাদের। এখানে আমরা এসকে সিনহা ফাঁসি দেওয়ার পরে তাকে বিদেশে আবার পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগে বলেছে সে দুর্নীতিবাজ। সুতরাং এই জায়গাগুলোকে যদি মেরামতের কাজ সরকার করে ফেলতো, তাহলে আমার মনে হয় এই অনাস্থার জায়গাটা তৈরি হতো না। দ্বিতীয় হচ্ছে এখানে অনাস্থার যে ইলেকশন আমরা বলি একদিকে হবে, আবার আরেক দিকে নিজেই বলে ভাই হবে তো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দুটি। একটি হচ্ছে এই সরকার বারবার বলছে তারা কিন্তু রাজনৈতিক সরকার না। আমি বলি যে তাদের খুব দায় এবং দায়িত্ব বেশি নেই। শেখ হাসিনা যেরকম এখানে গাড়িতে উঠে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে, এদেরও এই কটটুক জায়গায় পার হইতে পারলে হবে। কিন্তু শেখ হাসিনা হয়তো কোনোদিন ভাবে তার দল সে আসবে, কিন্তু এদের সেটাও লাগবে না। সুতরাং এই দায়িত্বের জায়গাটা কিন্তু রাজনৈতিক দলের, আমাদের। এখন ধরুন এখানে আমার আপু শুরুই করেছেন যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক, নো ডাউট। কিন্তু এই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে, এবং জাহিদ ভাই তো মোটামুটি সব জায়গায় বলে দেন যে আমরা নার্ভাস ফিল করি বিএনপি আসতেছে, এটা উনি রেজাল্টে দিয়ে দেন ইলেকশনের আগে। তো তাহলে না, এটা আমি বলতে চাচ্ছি যে আমরা নার্ভাস ফিল করি। এবং মনে রাখবেন যে সরকারে যারা যায় এরা কিন্তু নার্ভাসের দিকে যায়, কারণ যেদিন সে সরকার প্রবেশ করবে সেদিন থেকে তার পরীক্ষা শুরু। বিরোধী দল সবসময় স্ট্রং থাকে, সুতরাং আমাদেরকে বিরোধী দলেও দিচ্ছেন, আবার এদিকে নার্ভাসের কথা বলছেন, দুটো কিন্তু এক হয় না। গণশৌচাগার থেকে শুরু করে রাষ্ট্রের উপরতলা পর্যন্ত সর্বত্র
আজকের যে লুটপাট দখল, তাহলে মানুষ কেন আজকে এই ভোট হবে আর হচ্ছে না এই আশ্বস্ত হতে পারছে না? কারণ এই যে একটু আগে বলা হলো, এখানে সেই আশ্বস্তের জায়গা তো যারা ক্ষমতায় যাবেন তারা তৈরি করতে পারেন নাই। নীরবে নিবৃতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, এবং পত্রিকার রিপোর্ট, আমার দেশের রিপোর্ট যে চাঁদাবাজির রেট বিভিন্ন জায়গায় আগে যা ছিল তার থেকে একটু বেশি। তাহলে 92% অপরাধ কিন্তু এই বিপ্লব উত্তর কোন দল করেছে সেটা টিআইবি রিপোর্ট দিয়েছে। তাহলে এই যে মানুষকে আস্থায় নিতে না পারা, গতকালকে টিআইবি রিপোর্টের প্রথম আলো হেড করেছে যে এবার আমাদের ফালা। তাহলে আমরা যদি ক্ষমতার আগেই যদি পাথর দিয়ে মারা এরকম হয়, ক্ষমতার আগেই যদি আমার কার্যক্রম এরকম হয়, তাহলে আমি ক্ষমতাটা পাওয়ার পরে কীরকম হবে? এটা কেউ কেউ বলার চেষ্টা করেন যে আমরা তখন সুশৃঙ্খল হয়ে যাব, আইন আমাদেরকে সুশৃঙ্খল করবে, রাষ্ট্র সুশৃঙ্খল করবে। না, মানুষকে কোনো দিন আইন সুশৃঙ্খল করতে পারে না, বরং মানুষ সুশৃঙ্খলতা হয় তার নৈতিকতা দিয়ে, তার যেই দলীয় আদর্শিক মোটিভেশনের মাধ্যমে এবং তার কমিটমেন্টের মাধ্যমে। সুতরাং সেই জায়গা থেকে আর তৃতীয় নির্বাচনের ব্যাপারে মানুষের শঙ্কার যে জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে এখানে যেই আমাদের 3টি অবস্থান ছিল, বিগত 15 বছর আমরা ইলেকশন নিজেরা করতে পারি নাই কেন? কারণ ভারত এখানে হস্তক্ষেপ করেছে এবং প্রকাশ্য দিবালোকে তারা এখানে এসে বলেছে এরকম ইলেকশন হবে, অমুক তোমরা যদি না যাও তাহলে এরকম হবে। আমরা দেখছি যে এরশাদ সাহেব নিজেকে গুলি করতে যাচ্ছেন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা গৃহপালিত পদ্ধতিতে, কখনো দিনেরটা রাতে, কখনো নিজে সরকার যারা এই গুম খুন করেছে তারা কিন্তু এই রাষ্ট্রের বিরুদ্ধে এখনো হুঙ্কার দিচ্ছে এবং প্রশাসনের সর্বপর্যায়ে যে ফ্যাসিবাদের দোসররা বসে থাকার কারণে মানুষের এই শঙ্কার জায়গাটি তৈরি হয়েছে। এই জন্য ইলেকশন হবে আর হচ্ছে কিনা এই প্রশ্নটা মানুষ। এবং আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা নিজেরা একটা মারামারি করেছেন এবং গণপরিষদ ও পিআর পদ্ধতি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আপনি এতগুলো প্রশ্ন আমি আড়াই মিনিটে কিভাবে বলবো? আপনি আমাকে এখন আড়াই মিনিট বলবেন, আবার যখন ফিরবো তখন আবার আড়াই মিনিট বলবেন। ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। ঢিল মেরেছো কেন, দিয়েছো কলসির কানা তাই বলে প্রেম দেব না। আমি রুমিন ফারহান ওই পদার্থ না, নাম্বার 1। নাম্বার 2, এটা একটা ডিলিমিটেশনের আলোচনা ছিল। ডিলিমিটেশনের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া 2কে আমি রিপ্রেজেন্ট করেছি। আমি নিজে আইনজীবী, সো আমার আইনজীবী হায়ার করার দরকার হয়নি। ব্রাহ্মণবাড়িয়া 3-এর ক্যান্ডিডেট একজন ব্যবসায়ী, সো ওনার পক্ষে আইনজীবী হায়ার না করে উপায় ছিল না, উনি হায়ার করেছেন 2জন আইনজীবী, তারা বক্তব্য রেখেছেন। তারপরে উনি একটার পর একটা লোক পাঠানো শুরু করেছেন এবং মোটামুটি 12-14 জন ব্রাহ্মণবাড়িয়া 3-এর পক্ষ হয়ে কথা বলেছে। তখন আমি যখন উঠে দাঁড়িয়ে মাইকের কাছে গিয়ে বলার চেষ্টা করেছি যে এটা তো হতে পারে না, এক তরফে 12 জন বলছে, এক তরফে আমি, তাহলে আমি আবার কাউন্টার দেই, মানে রিবাটাল যেটাকে বলে, আপনি তো বিতার্কিক, আপনি জানেন রিবাটালের একটা ব্যাপার থাকে, তার আমি রিপিউট করি, রিবাট করি। ওই সময় ওনাদের দলের এনসিপির একজন সদস্য আতাউল্লাহ, ভদ্রলোকের নামও আমি জীবনে শুনি নাই, চেহারা দেখার তো প্রশ্নই আসে না। সো উনি যখন আমাকে ধাক্কা দিলেন, আই থট ইট মাস্ট বি ফ্রম ব্রাহ্মণবাড়িয়া 3, মানে ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি বিএনপির ক্যান্ডিডেট তার কেউ। ধাক্কা দিলেন, ঠিক আছে। তখন ওনাকে নির্বাচন কমিশনের যারা আছেন তারা ওনাকে পেছনে নিয়ে গেলেন, পুলিশ কর্মকর্তাও। সেখান থেকে উনি উড়ে এসে আমাকে আরেকবার মারতে গেলেন। এই ভিডিওটা আপনারা কেউ দেখেননি যদি বলেন মিথ্যাচার হবে। প্রথম আলোতে এটা মিলিয়ন ভিউ হয়েছে এবং তারপরে হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে রুমিন ফারহানার ব্যাপারে বুলিং শেমিং স্টপ করা উচিত। সো হি রিয়েলাইজড, বাট ইট টুক 24 hours ফর হিম টু রিয়েলাইজ, নাম্বার 1। এই জন্য আমি বলতে চেষ্টা করেছিলাম যে আমি যখন সংবাদ সম্মেলন করছি, মিট দ্য প্রেস করছি, তখনও কিন্তু আমি জানি না হু ইজ আতাউল্লাহ or who pushed me. I thought he is someone from Brownbaria 3 representing the candidate of Brownbaria 3. He didn't say I'm from NCP. He just pushed me. So obviously I was shocked. এবং 2বার যখন সে পরের বার তেড়ে আসলে তো আমার কর্মীরা বসে বসে ললিপপ খাবে না, সো দে টুক দ্য মেজার। এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগন্যাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেব, সিম্পল। আমি রাজনীতি করতে আসছি, আমি রবীন্দ্রসঙ্গীতের আসর জমাইতে আসি নাই। আর 2 হইল, দেখুন এনসিপির বয়সের একটা দোষ আছে, অস্থির। ওরা যদি এই ভিডিওটা আগে দেখতো তাহলে কিন্তু এই ভুল বুঝাবুঝি তৈরি হয় না। হাসনাত এতগুলো কথা গিয়ে কমিশনে দাঁড়ায় বলে না।
আপনার কর্মী আপনাকে তার ভার্সন অফ ফ্যাক্ট বলবে, আমার কর্মী আমাকে এসে আমার ভার্সন অফ ফ্যাক্ট বলবে, কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে, আপনাকে তো, আপনি যেহেতু লিডার, আপনাকে তো পুরো ঘটনাটা দেখে শুনে বুঝে তারপর কথা বলতে হবে। 3 হচ্ছে এনসিপি ওখানে কেন গেল? এনসিপির তো এখনো নিবন্ধন হয় নাই, তাহলে এনসিপির ওখানে কেন গেল? এনসিপি গেছে বিকজ ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি ক্যান্ডিডেট তিনি তাকে নিয়েছেন, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি তাকে নিয়েছেন, আদারওয়াইজ এনসিপির ওখানে কোনো কাজ নাই ভাই। আমি তো মাঠের পলিটিক্সটা করি, আমি তো জানি ওখানে এনসিপির অবস্থান। সো তাকে নেওয়া হয়েছে, এবং যেটা আমি দলকে বলবো সাবধান হতে, কিছু কিছু প্রার্থী তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত পলিটিক্যাল হিসাব নিকাশের কারণে গুন্ডার গুন্ডার থাকে, মানে ওটা বলে কি আপনাদের কাজ, হবে ওটা আমাদের কাজ না। সেটা যেই হলে- মার আপনারা মানে মারতে গেছেন আমাকে, এটা আপনারাই বলছেন, আপনিই বলছেন। হ্যাঁ আমাকে মারতে আচ্ছা, আসলে যাই হোক, আমি আমারটা একটু বলি, একটু বলেন, মারতে সুযোগ আসলে দিন। মারবো। 2.5 মিনিট। এখন একটু টাইম দিতে হবে ভাই, পরের বার। আচ্ছা, তো যেটা হচ্ছে ফ্যাক্ট, ওইখানের ঘটনার ভিডিও ফুটেজ সব আপনারা সবাই দেখেছেন, এটা নিয়ে আমি নতুন করে আসলে আলাপ করতে চাই না। এইভাবে হাতের ইশারা দিয়ে একজন নির্দেশ দিচ্ছেন, উনি মারো, উড়ে আসছেন, আটকেন, আপনি দেখেন নাই? প্লিজ আমি আপনার সামনে না ঠিক আছে, উনি যে উড়ে আসছেন, দৌড়ায় আসছেন, আপনি দেখেন নাই? আপনি ভিডিও ফুটেজটা দিয়েন। হ্যাঁ, ও মাই গড, ওইখানে ইন্টারন্যাশনাল স ইট ইউ ইন্টারনাল গ্যাঞ্জাম, সেখানে দেখেন আতাউল্লাহ ওই সংসদীয় আসনের একজন ক্যান্ডিডেট, এবং সে ওখানে কাজকর্ম করছে, এবং উনার যে কথাবার্তা যে নিবন্ধন পায়নি, তাহলে তো আমার এখানেও বসার কথা না হিসাবে, আমরা তো নিবন্ধিত দলই না। তো সেভাবে উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন, যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন, কি বললেন, ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা, আমি তো কোনো নাম ধরে নিলাম, ফকিন্নির বাচ্চা দেখতে আপনাদেরই হবে। আচ্ছা প্লিজ, আপনাদের কেউ যখন আপা, আমাকে আপনি সিনিয়র, আপনাকে এই সম্মানটুকু আমি করি, আমার সময় কথা বলবেন না, আপনি আপনার টাইমে কথা বলুন প্লিজ। আপনারা যখন এই ধরনের এই রাজনৈতিক শিষ্টাচারটা, আপনার থেকে আমরা এক্সপেক্ট করি, আপনার নেতাই স্বীকার আপনার করে, থেকে এই রাজনৈতিক শিষ্টাচারটা আমরা এক্সপেক্ট করি। আমার কথা পরে বলেন, কারণ আপনি তো ভুলভাল বলছেন। হ্যাঁ ভুলভাল আমরা ঠিক করেন, কারেক্ট করেন আপনি। আমরা ওকে একটু বলতে দেই। তো আপনি বারবার ইন্টারাপ্ট করেন না প্লিজ। তো এই ট্যাগিংগুলো যে বলছে, এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য করে তিনি, তার আমি টকশোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিন্নির বাচ্চা, ওইভাবে বলিনি, এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকিন্নিপনা, এটা হলো প্রমাণ হয়, এবং এই 1 বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে। ধরেন এই গণ অভ্যুত্থানটা, এরকম ফকিন্নির বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিন্নির বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন, এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলো হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ, দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কীরকম। একটা কুসুম কুসুম বিরোধিতা করা, কিন্তু টকশোর কুসুম ইন্টারেস্টিং, এই যে কুসুম কুসুম বিরোধিতা, এটা জাতীয় পার্টিকে আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে বলবো? একটু বলতে দেন প্লিজ, বলার পরে বলেন প্লিজ। তো কুসুম কুসুম বিরোধিতা করা, তারপরে ওনার একটা খুব পপুলার কথা, সে কথায় কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বোঝাতে চায় যে 15 বছর ধরে কি হয়নি? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ, তারা অনেকে হয়তো বা খুব আরামায়েশে ছিল, হয়তো বা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া, টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। তারা, উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে, উনি চেয়েছেন তো। হ্যাঁ, উনার ঢাকায়, চট্টগ্রামে উনাদের আমার কথার টাইমে কেন কথা বলছে ভাই? নেতা কর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ, তারা কিন্তু কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী, এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না, তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তো এই টাইপের ফিগার, এরা যখন কোনো কিছুতে আপোষ করে না, তখন আমরা দেখি যে একটা নির্বাচনে 4-5 জন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের ওইটাকে লেজিটিমেট দিয়ে দেয়, লেজিটিমেসিটা উৎপাদন করে। তো এই মানুষগুলো তো মানে তারা অনেককে অনেকভাবে দোষারোপ করে, তো এরাও তো সমানভাবে দায়ী। টকশোতে 2-1টা বড় বড় কথা বলা আর রিয়েলিটি ডিফারেন্ট। আমরা রাজনীতিতে আমরা দেখতেছি, ফকিন্নির বাচ্চা হয়েও আমরা রাজনীতির এই জন্নাতে থাকি, এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরের কেউ হইতে পারবে না,
তার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ভাইদের ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তো একজন কৃষকের ছেলে কি স্বপ্ন দেখতে পারবে না রাজনীতিতে আসার জন্য? এটা তো একটা মানে চরম মানে মানসিক উন্মাসিকতা। যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে ছোট করছেন, তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি। তার আসলে ক্ষোভের জায়গাটা কই, তার আসলে কষ্টের জায়গাটা কই? হাসিনা কেন চলে গেছে, এটা কেন ভাঙা হয়েছে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে? একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশনে আসবেন কিনা, তাদের ভোট ব্যাংকে সে টার্গেট করছে, তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না, এবং তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে সে ফিরিয়ে আনতে চায়। তো এই মানুষগুলো তো বাংলাদেশের জন্য শত্রু। তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি, আমার তো এটা ওইটা, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। এবং তারা যেভাবে মানুষকে ছোট করে রাজনীতি করছে, যে ভাষায় কথা বলছে, হাসনাত আব্দুল্লাহ তার ওই ভিডিও দেখে বলেনি, হি ইজ এ জেন্টলম্যান। সে তার কথা যেটা বলেছিলেন কি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন, উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন? উনি তো পুরো শ্রেণী বৈষম্য করলো, উনি পুরো বর্ণ বৈষম্য করলো, গায়ের রং নিয়ে কথা বলছে, তার ফিজিক নিয়ে কথা বলছে, তার ফ্যামিলি নিয়ে কথা বলছে। তো তার মতো এত বড় রাজনীতিবিদ, এত দিনের দীর্ঘ রাজনীতিবিদ, এত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষ এরকম কথা কিভাবে বলে? এই তাদের এলিটিজম, এই তাদের ভালো ব্যাকগ্রাউন্ডের বিষয়। তার চেয়ে আমার মনে হয় যে কৃষকের ছেলে অনেক বেটার। আমরা আমাদের রাজনীতিটাতে বলছি যে এইখানে তারা আমাদেরকে 1 বছর ধরে হয়তো সহ্য করতে পারছে না। কে কাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন সেই জায়গাতে আপনার কি মনে হয় যে এটা আসলে এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়া মানুষকে আরো সন্দেহগ্রস্ত করে তুলছে নির্বাচন সম্পর্কে? দেখুন, আমরা গত বছরের 5ই অগাস্ট কিংবা তার আগের 36 দিন আমরা কিন্তু রাজনীতির সংস্কৃতির পরিবর্তন চেয়েছিলাম। এই যে হাসিনা স্টাইল রাজনীতি, আওয়ামী লীগ স্টাইল মাফিয়া শাসন, এবং বাইরের যে দলগুলো তাদেরও যখন অতীতে ক্ষমতায় ছিল তাদের রাজনীতিও আমরা দেখেছি, ক্ষমতায় থাকা দেখেছি, এমনকি যৌথভাবে সরকারেও থাকতে দেখেছি। মানুষ চেয়েছিল রাজনীতির পরিবর্তন, মানুষ চেয়েছিল সংস্কৃতির পরিবর্তন, কিন্তু আমরা গত 12 মাসে দেখতে পেলাম যে এই যে আমরা মাঠ ফাঁকা পেয়েছি, হাসিনা পালিয়ে গেছেন, তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তখন মনে হলো যে আমাদের ভেতরে যে আদিম শক্তি সেটি আবার আমাদের মধ্যে বোধহয় জেগে উঠেছে। যেহেতু মাঠ ফাঁকা পেয়েছি, অতএব আমার মনের যত অব্যক্ত বেদনা এবং যত অপূর্ণ আশা সব বেরিয়ে এসছে। আমি আপনাকে বলি, বাংলাদেশের গণতান্ত্রিক যে উচ্চতা, নির্বাচন হয়নি 16 বছর। পৃথিবীতে আরেকটা দেশ আপনি বের করে দেখান তো আমাকে, এই যুগে 16 বছর নির্বাচন হয়নি। এই দেশের লোক সেটি সহ্য করেছে, হ্যাঁ, রাজপথে মানুষ ছিল, আন্দোলন হয়েছে, কিন্তু কার্যত এটি সত্যি মানুষ ভোট দিতে পারেনি। সেই দেশে কি প্রথম নির্বাচনটি হতে হবে পিআর পদ্ধতিতে? তার মানে এই কথা যারা বলছেন, আমার ধারণা তারা তাদের রাজনৈতিক এজেন্ডা হিসাবে স্বকীয়তা দাঁড় করানোর চেষ্টা করছেন। যেখানে ইভিএম চললো না, যেখানে মানে টিপসই দিতেই মানুষের সমস্যা হয়, সেখানে পিআর পদ্ধতিতে প্রার্থীকে না দেখে আপনি এমন উচ্চমার্গের গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে যাবেন যে 16 বছর ভোটহীনতার পরে একটা ইউরোপিয়ান স্টাইলের গণতন্ত্র আপনার কাছে চলে আসবে। তার মানে দেখুন, রাজনীতিতে এই কথাগুলো বলা, এটি কিন্তু আমি যথেষ্ট যুক্তিপূর্ণ মনে করি, এই অর্থে যে আপনার রাজনৈতিক চিন্তা আছে, এজেন্ডা আছে, গণতান্ত্রিক শাসনের একটা রূপকল্প আছে, কিন্তু তাতে করে ধরে আপনি যদি নির্বাচন ব্যবস্থাকে অনিশ্চিত করে ফেলেন, সেটি কিন্তু গণতন্ত্রের জন্য আপনি একটি ক্ষতিকর উপাদান হবে। আমার ধারণা জামাতে ইসলামী নিম্ন কক্ষে যখন পিআরের কথা বলে, তারা আসলে মেন করে উচ্চ কক্ষে যেন বিএনপি পিআরটা মেনে নেয়, এবং বিএনপিও অপেক্ষা করছে যে ওইটির জন্য আমরা মেনে নিব শেষ মুহূর্ত পর্যন্ত, যাতে করে 300 আসনে স্বাভাবিকভাবেই নির্বাচনটি হয়। আমার মনে হয় যে, কিন্তু এটি তারা কখন করবে জানেন? এটি একটি বিপদসংকুল জায়গায় যাওয়ার পরে করবে, এবং ততদিনে হাসিনা কিভাবে ফিরে আসবে। আমাদের ইদানিং একটা বয়ান শুরু হয়েছে যে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কোথায় যাবে। আমি কিছু লোককে রাতে ঘুমাতে দেখছি না এই চিন্তায়। তারা 18 সালে বলেছিল বিএনপি সমর্থকদের ভোট কোথায় যাবে, তারেক রহমান না হয় দোষী, বিএনপি নেতৃত্ব না হয় দোষী, কই তাদেরকে তো কখনো বলতে শুনিনি। এটি তারা হঠাৎ আবিষ্কার করেছেন যে আওয়ামী লীগ নেতৃত্ব আর আওয়ামী লীগ সমর্থক, মানে যতভাবে বিভাজন করলে চিন্তা করে ওই পলাতক শক্তিকে আবার ফিরিয়ে আনা যায় ভোটের স্পেসে, সেরকম একটি বয়ান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটি ভয়ঙ্কর। মানে বিএনপি 14 সালে, 18 সালে, কিংবা জামাত, কিংবা 24 সালে তার সমর্থকদের ভোট নিয়ে তো তাদের কোনো টু শব্দ শুনিনি। তারা যদি এই বোধবুদ্ধি, এই লোকগুলো প্রত্যেকেই 60-এর কাছাকাছি, তার মানে 15 বছর আগে তাদের এই বোধবুদ্ধি ছিল, কিন্তু এই বোধবুদ্ধি তারা তখন প্রয়োগ করেনি। এখন প্রয়োগ করছে গণহত্যার পরে, যে আওয়ামী লীগের ভোট কেন আওয়ামী লীগ সমর্থকরা দিতে পারবে না, এটা তার একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। এই কথা কিন্তু গত 3টে নির্বাচনে তারা বলেনি,
কাজেই আপনাকে আমি বলছি, আমি এনসিপি, জামাত এবং বিএনপিকে বলছি, তাদের ন্যায্য রাজনৈতিক বিভেদের বাইরেও আরও অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। একটি প্রশাসন আছে যার ৯৯% শেখ হাসিনা সমর্থিত, শেখ হাসিনা নির্দেশিত, শেখ হাসিনার দ্বারা গড়া। পুলিশ আছে যার ৯৯% বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। আপনি খালি একবার বলে দেখেন। কাজেই আমাদেরকে নির্বাচনটিকে নিশ্চিত করতে হবে পার্টিসিপেটরি, ভোট দেওয়ার জনগণের নির্বাচন। কিভাবে আসলে পিআর পদ্ধতি চালু হবে অথবা গণপরিষদ হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কারো শ্বশুর বিচারপতি হচ্ছেন, তো গণপরিষদ পিআর পদ্ধতি চালু হলে তো আমরা দেখব উচ্চকক্ষেও শ্বশুর শাশুড়িরা যেতে শুরু করেছেন। শ্বশুর শাশুড়িদের জন্য কি আমরা আসলে পিআর পদ্ধতি মানে চাচ্ছি? হ্যাঁ, অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস একটু মানে বলতে চাই, সেটা হলো রেজাউল ভাইয়ের একটা জিনিস একটু মানে খুব খেয়াল করি, মানে একটা স্ববিরোধিতা, ভেরি ইন্টারেস্টিং স্ববিরোধিতা। মানে বিএনপি ক্ষমতায় যাবে বলছেন, আবার 90% না কত পার্সেন্ট চাঁদাবাজি বিএনপি করে। তো বিএনপির তো অবস্থা খারাপ, বিএনপি সব চাঁদাবাজি করে, টিআইবি স্ট্যাটিস্টিক্স আছে, সন্দেহ নাই খুন কত হয়েছে ওইটা স্ট্যাটিস্টিক্স আছে। ইটস এ ভেরি হাই টাইম, মানে যেই দলটার এত খারাপ অবস্থা সেই দলের বিপক্ষে যারা নির্বাচন করবে তাদের উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন করার, কারণ ওই তো সতর্ক হয়ে গিয়ে যদি চাঁদাবাজি কমায় দেয়, নাকি জানি না, ওনারা ভাবছেন এটা আরো বাড়বে, জন্য অপেক্ষা করছে। একটা ফ্যাসিস্ট আমল করে ফেলে তাহলে তো সেটা না, নির্বাচিত হবে কেন টু বিগিন উইথ? আমার প্রশ্নটা হচ্ছে এটা, এত পার্সেন্ট মানুষকে এত কষ্টে রেখেছে, এত ঝামেলায় রেখেছে, যেখানে জামায়াত অফার করছে সৎলোকের শাসন নিশ্চিত করবে, এবং রেজাউল ভাই আমার সাথে বসেও তাদের দুজন মন্ত্রী ছিলেন, তাদের দুজন মন্ত্রী সুনাম করেছেন, এবং যদি তাই হয়ে থাকে তো মানুষ তো হ্যাঁ ঠিক আছে, সেটা আমি সেদিকে যাচ্ছি। আচ্ছা, এবার ওই যে ইস্যুটাতে আসলাম, লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই মুহূর্তে তাত্ত্বিকভাবে সম্ভব না, কারণ হচ্ছে আমাদের সংবিধানে এটা নাই। আমাদের সংবিধানে নির্বাচন কেমন হবে সেটা বলা আছে। আপার হাউসটা কিভাবে গঠিত হবে, এটা লোয়ার হাউসের পর আমরা পার্লামেন্টে গিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ড করে যদি এটাকে 13th মানে পার্লামেন্ট ইলেকশন থেকে এফেক্টিভ করি তাহলে করা যাবে। এখন ওনারা যেটা চাইছেন সম্ভবত ওই যে একটা নানান কথাবার্তা আসছে, একটা অর্ডিন্যান্স জারি করব যেটা সংবিধানের উপরে থাকবে। আমি অবাক হয়ে ঐক্যমত্য কমিশন থেকেও এরকম একটা আপ করা হচ্ছে, একটা অর্ডিন্যান্স নাকি আমি অর্ডিন্যান্সে লিখে দেবো যে এটা যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে হয় লিখে দেব, তারপর সেটা ওইটার উপরে হবে এবং এভাবে হতে পারে। গণপরিষদের ব্যাপারটা ইনফ্যাক্ট এনসিপি প্রথম থেকে বলছে, আমি তাদের একটা কনসিস্টেন্সি দেখছি, মানে এটা লোয়ার হাউসেরটা কিন্তু নাজের কি কি পরিবর্তন দরকার ডিবেট হচ্ছে। আমরা ধরে নিলাম ওনাদের যে আরও 2-3টা জিনিস এখন পর্যন্ত ঐক্যমত্য হয়নি, এগুলো বিএনপি মেনে নিল, এগুলো প্রত্যেকটা তো আমি আসলে একটা অ্যামেন্ডমেন্ট দিয়েও কারেক্ট করতে পারি। আমার কিন্তু গণপরিষদে আপত্তি নাই, একটু খেয়াল করি, গণপরিষদ করে নতুন সংবিধান লেখায় আমার আপত্তি নাই, কিন্তু আমি অ্যামেন্ডমেন্ট করে এই প্রত্যেকটা জিনিস করতে পারি। বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে মেজর একটা চেঞ্জ হয়েছে 12th অ্যামেন্ডমেন্ট দিয়ে, হয়েছে না? আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা রেভলিউশনারি জিনিস একেবারে সারা পৃথিবীতেই ছিল না, আমরা ঢুকিয়েছি না অ্যামেন্ডমেন্ট করে। তো সুতরাং এটা করা যায়। আমি প্রায় বলি, প্রচুর বলি আসলে দেং জিয়াপিংয়ের কথা, বিরাট সাদা না কালো ম্যাটার করে না, ও ইঁদুর ধরতে পারে কিনা সেটা ম্যাটার করে। সো আমার এই চেঞ্জগুলো লাগবে, দ্যাট ম্যাটার্স। আমি সংশোধন করব না গণপরিষদ করব, আমি এটার যুক্তি আসলে আজও খুঁজে পাই না, যে ওটা না হলে একেবারে রীতিমতো নির্বাচনে যাব না এই আলাপ দিতে হচ্ছে। এটা খুবই হাস্যকর এবং অদ্ভুত লাগছে আমার কাছে, এটা লজিক না। সেজন্য তারা তাদের সংস্কার যেটা প্রয়োজন সেটার কথা বলতে পারেন, সেটা আমি চাই, কিন্তু ওই পথে হতে হবে। ইটস নট অ্যাট অল লজিক্যাল। আমি ওনাদের যে কারোর সাথে ডিবেট করতে প্রস্তুত আছি যে বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে এই পরিবর্তন যা যা ওনারা অ্যাগ্রি করছেন সবগুলো করা। উনি বলছিলেন যে আমরা খুব দ্রুত কেন ইলেকশন চাচ্ছি না, আমরা চাচ্ছি না যে দেশের মানুষ যে সংস্কার, এটা কিন্তু সরকারের ঘোষিত জিনিস, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের ঘোষিত, ওনার ঘোষণাপত্রে আছে যে আমাদের প্রথম আমরা দায়িত্ব নিয়েছি সংস্কার, বিচার এবং নির্বাচন। সুতরাং সেই কাজ, রাষ্ট্রীয় যে কাজ, আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো হতে হবে। জাহিদ ভাই একটা কথা বলছেন যে এর আগে ওটার উত্তর করেছি আমি। জাহিদ ভাই নিজেও কিন্তু একটা আদর্শে বিশ্বাস করেন, একটা দল আছে ওনার, উনি একটা দলের যুগ্ম সিনিয়র সম্পাদক। তাহলে সেটি হচ্ছে আসলে মানুষের যেই পিআর পদ্ধতিতে ইলেকশন বাংলাদেশ জামাত ইসলামী চায়, এই কারণে নির্বাচনে শঙ্কা তৈরি হচ্ছে না, যে মানুষ শঙ্কিত যে এটা না হলে মনে হয় জামাত ইলেকশন করতে দিবে না। বিষয়টা তো এটা না, বিষয়টা হচ্ছে শঙ্কার কারণ আরো হাজার হাজার এখানে তৈরি হয়ে আছে। এখন আসুন হচ্ছে যে এটাকে আমরা কিসের মাধ্যমে মিনিমাইজ করতে চাই।
দেখুন একটা ঘোষণাপত্র হয়েছে, সেটা কি আপনারা হঠাৎ পিয়ার পদ্ধতি নিম্ন করতে না, চাচ্ছেন? আমরা হঠাৎ বলছি না। পৃথিবীর 133টা দেশে পিয়ার পদ্ধতি আছে। বরং আপনি বলতে পারেন যে কেয়ারটেকার সরকারটা আপনারা হঠাৎ করে এখানে নিয়ে আসছেন, এটা ছিল জামাত ইসলামী এখানে নতুন নিয়ে এসছে, কিন্তু সেই পদ্ধতিটা আজকের বাংলাদেশের সংবিধান, রাজনৈতিক দল সবাই নিয়ে আসছে। না, সেটা এখন সেটা রিস্টোর্ড হয়ে গেছে। আমার সময় আপনি বললেন ওটাতে থাকলে ভালো, এটা বলবো। তাহলে আমি যেটা বলতেছিলাম যে পিয়ার পদ্ধতি পৃথিবীর অনেক উন্নত দেশে আছে। এখন সেমি পিয়ার পদ্ধতি, পৃথিবীর সকল পিয়ার পদ্ধতি কিন্তু একরকম না, এটা আমার স্যাররা ভালো জানেন। এটা কিন্তু একাডেমিক ডিসকাশন, এখানে অনেক লেখাজোখা এটা নিয়ে আছে। সুতরাং জামাত ইসলামী এটা হঠাৎ করে এখানে নিয়ে আসছে, বিষয়টা মোটেও তা না। বরং আমরা জনগণকে এটি জানাবার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে যে এখানে কালো টাকা মুক্ত, বাণিজ্য এইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এবং সকল মানুষের যে প্রফেশনাল যে রিপ্রেজেন্টেশন ওটা নিশ্চিত করবার জন্য আমাদের কাছে এটা বেটার মনে হয়েছে বলেই আমরা নিয়ে আসার পরে আপনি লক্ষ্য করে দেখেন যে বিএনপি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো এটার সাথে আজকে একমত পোষণ করেছে এবং তারা আসছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা এটা না হইলেই বরং একমাত্র কারণ যদি এটি হতো যে জামাত ইসলামী এখন পিয়ার নিয়ে আন্দোলন করছে আর এই কারণটার কারণে কোনো নির্বাচন হচ্ছে না, তাহলে আমি বলতাম যে এটা আমরা ঠিক আছে, জনগণ বা যে দেশে যে কিন্তু এখনও এখানে হচ্ছে না এগুলো না। আবার আমার খুব আজকে ভালো লাগছে আশরাফ ভাই যে কথাটা বলছেন, আসলে এই পৃথিবীর এত উন্নত পদ্ধতি, এখানে রডের ভিতরে, এখানে বালির ভিতরে, এখানে রড কি বলে পাথর যেখানে খাওয়া শুরু হয়েছে, এগুলোর ভিতরে কতটুকু কার্যকর, এটাও আমার মনে হয় জামাতকেও চিন্তা করা উচিত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে একমাত্র প্রবলেম কিন্তু এটা না। এখন আসুন আমার সর্বশেষ কথার যেটা, সেটি হচ্ছে ইউনূস সরকার সাহেব যেটি আজকে আছেন, এই সরকারের আসলে নাম কি? এটা কি সংবিধানে আছে? যাদের কাছে আমরা নির্বাচন চাচ্ছি, আজকে কি এখন নির্বাচন হওয়ার কথা? শেখ হাসিনার নির্বাচন তো আরও 3.5 বছর পরে হবে, তাহলে বিএনপি সেই 3.5 বছর অপেক্ষা করুক। এই যে বিপ্লব, জনগণের যে অভিপ্রায়ের সরকার এই যে হলো, তাহলে সেই সরকারটা কোর্টের একটা মতামত নিয়ে কিন্তু গঠিত। আপনি বিপ্লবী এবং এই সরকার অর্থাৎ ইউনূস সরকার সাহেবের নাম কি সেটা তো তাকেই রাখতে হবে এই জুলাই অ্যামেন্ডমেন্ট করার মতো, সেটাই আমাদের দাবি। এবং সেটা যদি না হয় তাহলে এখানে কিন্তু আপনি একদিকে বলবেন, কারণ আমাদের 3 দলের রূপরেখা আমাদের সামনে আছে, যদি সেটি বাস্তবায়ন হতো তাহলে 24 এইভাবে হতো না। সুতরাং সেই সংস্কার হতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে। পিয়ার পদ্ধতিটা কি হবে? জামাত দাবি করছে, আমরা লড়াই করছি, সামনে যাব, কিন্তু আমরা তো এটা নিয়ে আমরা রাজপথে কোনো মারামারি করছি না, 28 অক্টোবর লগি বৈঠার আন্দোলন করছি না। সকলেই বেশ দীর্ঘ বক্তৃতা দিয়েছে। আপনি বলেন যে আজকে যে পুরো আলোচনা হলো এইখান থেকে আপনার মন্তব্য কি? মানে আপনার সময় হবে কি আমাকে সামারি করতে? বদিউল আলম মজুমদার বলেছেন যে রাজনৈতিক দলগুলি সংস্কারে কর্ণপাত না করলে মাসুল দিতে হবে। আমি ওইটাতে যাওয়ার আগে একটু একটা জামাত ইসলাম সম্পর্কে আমি সবসময় খুব উচ্চ ধারণা রাখতাম, পার্টিকুলারলি তাদের কর্মকাণ্ড এবং দুর্নীতির মধ্যে লিপ্ত না হয়, এটা আমার ছোটোবেলা থেকে আদর্শিক জায়গার মতো বিয়ার করেছে। কিন্তু সম্প্রতি আমি যখন জামাতকে দেখছি যে সবচেয়ে ভালো পজিশনে সম্ভবত, তখন দেখলাম যে আমি একটা স্টাডি করলাম 3টা লিডিং পত্রিকার, ফেব্রুয়ারি থেকে আপনার জুলাই পর্যন্ত আমি 32টি চাঁদাবাজি, অপকর্ম, দুর্নীতির ঘটনা খুঁজে পেয়েছি। এটা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, জামাত ধর্মীয় রাজনীতির কথা বলে, বেহেশত দুজকের কথা বলে, আপনি 92% বললেন টিআইবির কথা, কিন্তু এই জায়গাগুলোতে আমরা আশা করি যে আপনারা গুরুত্ব দিবেন, যে মতাদর্শ প্রমোট করেন। আপনি চাইলে এই ডাটাটা আমি আপনাকে দিয়ে দিতে পারি, আমার মোবাইল ফোনে আছে, যে জামাতের কাছ থেকে এই পরিমাণ চাঁদাবাজি বা অপকর্ম বা দুর্নীতি আমরা এক্সপেক্ট করিনি। নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে চেহারায় জামাতকে দেখতে চেয়েছি সবচেয়ে ভালো অবস্থায়, জামাতও কিন্তু মনে করি যে একটা আমরা বন্দোবস্তের কথা বলছি, বাট ইনোভেশনের কথাটা কেউ বলছি না। রাজনৈতিক দলগুলোর একটা সবচেয়ে বড় দায়িত্ব এখন এই যে সংকট, এই যে আলোচনা, এটা সমাধানের পথটা করে সামনে নিয়ে যাওয়া যায়। আমি দুটো ছোট্ট উদাহরণ দিই আপনাকে। ঘানাতে যখন লাস্ট টাইমে এরকম নির্বাচন কেন্দ্রিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুবই আশঙ্কা তৈরি হলো, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা শান্তি চুক্তি হয়, যেটা ঘানা পিস অ্যাকর্ড নামে পরিচিত। রাজনৈতিক দলগুলোই দায়িত্ব নিয়েছিল যে আমাদের বিভিন্ন ভোট সেন্টারে যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, কেউ যেন ভোট চুরি করতে না পারে, মানুষ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। তারা কিন্তু ঘানার মতো একটা দেশেও একটা পিস অ্যাকর্ড সাইন করেছিল। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এটার ভাবা উচিত। আরেকটা উদাহরণ আপনাকে দেই,
কেনিয়া আর একটা ভঙ্গুর গণতন্ত্র বা ভঙ্গুর শাসনতন্ত্রের দেশ, কেনিয়া তো শেষবারে পিস কমিটি করেছিল তারা, যে রাজনৈতিক দলগুলো ভোট করবে কিন্তু স্থানীয় প্রতিষ্ঠান যেমন বিভিন্ন ক্লাব, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, তারা কি করেছে, তারা এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে শান্তি কমিটি করেছে। যদিও শান্তি কমিটি শব্দটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে খুবই নেগেটিভ, কিন্তু তারা শান্তি কমিটি কিন্তু সফলভাবে নির্বাচন করেছে। তো আপনি যখন ইনোভেশনের কথা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনার কাছে মানুষ দেখতে চায় যে আপনি কতটা ইনোভেটিভ, আপনি আসলেই কতটুকু বন্দোবস্তের কথা বলছেন। মানে আমি খুবই দুঃখিত এটা ইন্ডিকেট করার জন্য, এরা অনেকে আমার স্টুডেন্ট, যে এনসিপির কাছ থেকে তো এই ব্যবহারটা আমি চাইনি, একসাথে আন্দোলন করেছি আমরা এদের সঙ্গে, এটা চাইনি, জামাতের কাছ থেকে দেখতে চাইনি। বিএনপিকে পরিবর্তন হওয়া উচিত, কিন্তু শুধুমাত্র বিএনপির বিপক্ষে আপনি যাবেন, আপনার নিজেরটা বলবেন না, আপনি বন্দোবস্তের কথা বলবেন, সমাধান দেবেন, এটা কিন্তু হবে না। আমি চাই যে জামাত ইসলামী, এনসিপি, বিএনপি সহ সবাই দায়িত্বশীল আচরণ করে নির্বাচনের দিকে যেন যেতে পারি, সেই প্রচেষ্টা করতে হবে। কিন্তু একটা কথা বলে আমি শেষ করি, নির্বাচনের প্রিরিকুইজিট কিন্তু বিচার বা সংস্কার নয়। নির্বাচনের প্রিরিকুইজিট বিচার সংস্কার হতে গণতন্ত্রের পথে এটাকে কন্ডিশন আনাটা আমি মনে করি আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই দুঃখজনক হবে। ধন্যবাদ। আমাদের হাতে 1 মিনিট করে আছে, ফলে রুমিন 1 মিনিট হয়ে মেম্বার অফ পার্লামেন্ট প্লট চাইতেই পারেন, 1। 2 হচ্ছে প্লটটা আমি প্রত্যাহার করেছি আবেদনটা। আমি কিন্তু কারো বাসায় ঢুকে 1 কোটি টাকা চাইনি। আমি আইনগতভাবে প্লট চাওয়ার যোগ্য, আমি প্লট চেয়েছি, আমি প্রত্যাহার করেছি। 2 হচ্ছে ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন। উনি আমার ব্যক্তি জীবনের সাথে, আমার পারিবারিক জীবনের সাথে রাজনৈতিক জীবনকে গুলিয়ে ফেলেছেন। ধরুন বঙ্গবন্ধুর সঙ্গে মৌলানা ভাসানীর যখন আলাদা হয়ে গেল, ন্যাপ তৈরি করলো মৌলানা ভাসানী, আমার আব্বা অলি আহাদ, বঙ্গবন্ধু আওয়ামী লীগ নিয়ে আলাদা হয়ে গেল। রাতের বেলা বঙ্গবন্ধু যেতেন মৌলানা ভাসানীর কাছে অ্যাডভাইস নিতে, ওয়েন ইভেন হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, অ্যাডভাইস নিতে যেতেন। এটা ছিল পলিটিক্যাল সংস্কৃতি। বিরোধিতা তো থাকবেই, কিন্তু পরস্পরের চামড়া খুলে ফেলা, পরস্পরের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া, ব্যক্তি সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাওয়া যে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলতে হবে, এটা ছিল না। শাহ আজিজকে বঙ্গবন্ধু জেলে নিয়েছিলেন কারণ তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই শাহ আজিজেও জেলে যাতে ভালো থাকে সেটা উনি এনশিওর করেছেন। সো পলিটিক্যাল কালচারটার, এই কালচার ছিল বাংলাদেশে, এই কালচারের মধ্যে দিয়ে আমার পরিবার গেছে। সো এই কালচারকেই আমি ধারণ করি। আমি যেমন শামীম ওসমানকে জাতা ভাষায় আক্রমণ করেছি, ওই সময় শামীম ওসমানের সাথে টকশো করা তো দূর কি বাত, শামীম ওসমান নাম নিতেও এক একজনের কাপড় নষ্ট হয়ে যেত। সেই সময় শামীম ওসমানের সাথে আমি তর্ক করেছি। কুসুম কুসুম বিরোধিতা, কি পরিমাণ আমার বক্তব্য তারা শুনেছে, যে এই কুসুম কুসুম বিরোধিতাটা জাতীয় পার্টিকে আমি বলতাম। আমি আওয়ামী লীগকে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে আমি একই প্রশ্ন করেছি যে বিএনপি ছাড়া যদি কেউ নির্বাচনে যায় সেটা কতটুকু সঠিক হবে। আর কেউ তুলেছে কিনা জানি না, আমি বলেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি চেহারা নিয়ে কথা বলেছি। তাদের এক নেত্রী ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমি নাকি পুরুষ হাতানোর ব্যাপারে এক্সপার্ট, এবং সেজন্য আমি ওয়েট ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাইলেই যদি হয় না, বলে ফেলার পরে ক্ষমা চাইলে হবে। একটা টেস্ট টিউব নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আমরা মনে করছি যে ইউনূস সরকার, যিনি সক্ষমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া সরকার, তারা একটা নির্বাচন আয়োজন করবে। মাঠে আমরা পাথর ছোড়াছুড়ি করতে থাকব, একে অন্যকে আক্রমণ করতে থাকব। নিজেদের এই যে দেখেন এক একটা দল, তাদের রাজনীতিটা কি, এটাই তো আমি পরিষ্কার না। জামাতে ইসলামী সৎলোকের শাসন বলে, ধরলাম সৎলোকের শাসন, পলিটিক্সটা কি, নারীদের ব্যাপারে তাদের অবস্থান কি, বাংলাদেশের মানুষের প্রোগ্রেসিভ জার্নির ব্যাপারে তার অবস্থান কি, 71-এর মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে তার ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি কোথায় গেল, এই সব বিষয়গুলো দেখেন। আমরা চাই নির্বাচনের 6 মাস আগের থেকে আপনি পরিষ্কার করেন, আমরা অন্ধকারে ঢিল মারতে চাই না। একটা টেস্ট টিউব নির্বাচনের জন্য 3টি বড় দল গভীর আগ্রহের সাথে অপেক্ষা করছে, যাতে অন্ধকারের মধ্যে ক্ষমতার পালাবদল হয়ে যায়, মানুষ যেন সচেতন হতে না পারে, এবং ইলেকশনের পরদিন থেকে আপনি যেন এদেরকে আর চিনতে না পারেন। কিন্তু আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এখানে একটা বড় দায়িত্ব আছে। দেখুন, স্টেক হোল্ডাররা যদি না চায় নির্বাচনটি সুষ্ঠু হবে না, গণতান্ত্রিক হবে না, পার্টিসিপেটরি হবে না। কাজে স্টেক হোল্ডারদের এক ধরনের ঐক্যমত্য আপনার তৈরি করতে হবে। সেটা কিন্তু ঐক্যমত্য কমিশনের বাইরে। ঐক্যমত্য কমিশন যেটি আপনাকে করাচ্ছে বা করতে উদ্বুদ্ধ করছে, তার বাইরে তাদের কি একটা ধারণা নাই যে 24-এর 5ই অগাস্টের আগে তাদের প্রত্যেকের জীবন কি ছিল? সেই কথাটা বারবার স্মৃতি রোমন্থন করে, যার যেভাবে সুবিধা হয়, ভিডিও দেখলে সুবিধা হয় কারো, ছবি দেখলে ওই রাতের কথা মনে পড়লে কিছু একটা উপাদান সামনে রেখে, কন্টেন্ট রেখে তাদেরকে এক ধরনের ঐক্যমত্য, পলিটিক্যাল স্ট্যাবিলিটির ঐক্যমত্য এবং নির্বাচনকে করার ঐক্যমত্য। মানে এনসিপি 400-র মধ্যে 300 সিট পাচ্ছে। আমি মানে তখন তো 400 প্রস্তাবনা ছিল, ধরলাম 300-র মধ্যে এনসিপি 200 পাবে। এখন জামাত কোনারা কত দিচ্ছেন জানি না।
জামাত এবং এনসিপি তারা যেহেতু সংস্কারের ব্যাপারে খুব শক্ত, নির্বাচন করে এজেন্ডা নিয়ে নির্বাচনে জিতে সংস্কারটা করুক। আমি প্রায় বলছি, যদি সাহস থাকে বা আপনার কোথাও হ্যাডাম থাকে, বিজেপি এই নির্বাচনের আগে নির্বাচনে বলেছে আমি যদি পার্লামেন্টে 2/3 মেজরিটি পাই আমি আর্টিকেল 370 বিলোপ করে দেব, যেখানে কাশ্মীরকে স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছিল। সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইটসেলফ ক্যান বি অ্যান ইলেকশন ম্যানিফেস্টো। এই কিছুদিন আগে হলো, ওরা জিতলো, কংগ্রেস কিন্তু এটা বিরোধিতা করেছে, কিন্তু হয় নাই। শেষ পর্যন্ত বিজেপি জিতলো, আর্টিকেল 370 তারা বাতিল করলো, করে তার স্পেশাল যে মর্যাদা ওইটা নষ্ট করে দিয়েছে। বিজেপি এখন আবার বলছে ভবিষ্যতে আমরা যদি একই রকম ম্যান্ডেট পাই, ভারতে যে সেকুলারিজম আছে আমরা এটা তুলে দেবো, এই আলাপ কিন্তু বিজেপির মধ্যে উঠছে। সো নির্বাচন বা কনস্টিটিউশন আমরা কি করব না করব এগুলো আসবে। 6 দফার ভিত্তিতে 70 সালের নির্বাচন, শেখ মুজিবুর রহমান বলেছেন আমাকে ভোট দাও, আমি 6 দফার ভিত্তিতে নতুন কনস্টিটিউশন এগুলো ঢোকাবো, আমাকে যদি ভোট দাও তোমরা। সো এগুলোই হোক। সুতরাং এই ডক্টর ইউনূসের উপর আমার প্রভাব আছে, এবং আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, আমরা দুই দল চলে গেলে নির্বাচন হইতে পারবে না, এই চাপ দিয়ে ঘাট ধরে কিছু জিনিস করানোর চেষ্টা, এটা স্ট্র্যাটেজিক্যালি ভুল। মানে তাদের মধ্যে মানে ইনবর্ন একটা স্ববিরোধিতা আছে। বলছে আমার দাবি জনগণ চায়, সংস্কার জনগণ চায়, লোয়ার হাউসে পিয়ার জনগণ চায়, তারপরে গণপরিষদ জনগণ চায়, সবই যদি জনগণ চায়, জনগণের কাছে গিয়ে ভোট চাইলেই হয়ে যায়। এটা আবার দেখতে হচ্ছে না, এটা ইউনূসকে। আপনারা কেন নির্বাচনের আগেই পরিবর্তনগুলো চান? আমরা মনে করি আগ পর বলতে কিছু নেই। যে নির্বাচনটা হবে, অবশ্যই যে নির্বাচনটা হবে এটা জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার মাধ্যমে হতে হবে। এ ব্যাপারে আমি জাহিদ ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। আর আমি মোটা দাগে কয়েকটা কথা বলতে চাই। আসলে এই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, এখানে আমরা জাতীয় ঐক্যের, আমাদের ন্যাশনাল কনসেনসাসের কোনো বিকল্প নেই, এবং সংস্কার এবং বিচার এটা হলে নির্বাচন হবে, কথাটা আসলে মোটেও এরকম। এটি একটা চলমান প্রক্রিয়া, এগুলো করার মধ্য দিয়ে হবে। এবং এখন যেহেতু আমরা ঐক্যমত্য একটা জায়গায় এসে গেছি, আমরা কমন যেগুলো আসছে সেগুলোর ব্যাপারে আমাদের ঐক্যমত্যের ভিত্তিতে হয়ে যায়, আমরা তো সেটাই চাচ্ছি। বিএনপি নোট অফ ডিসিশন যেগুলো দিয়েছে সেগুলো থাকুক, এই জন্যে আর বাকি সব বিষয়টা তো ডিসাইড করবে গভর্নমেন্ট। আর এই নবীন প্রবীণের যে যুদ্ধটা আমাদের চলছে, এটি আসলে বন্ধ হওয়া উচিত। আমাদের পরমত সহিষ্ণুতা, নিজেদের দলের মধ্যে নৈতিকতা, আমাদের উদারতা, এগুলোকে ধারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইটা আমরা করেছিলাম, আমরা আচরণে, তৎপরতায়, ভাষায়, আমাদের কর্মে যাতে আমরা সেগুলো না করি, জনগণকে আশ্বস্ত করতে চাই। ধন্যবাদ। 1 মিনিট মানে 1 মিনিট সাইফ, তোমার সাথে চুক্তি। আমরা আসলে যে নতুন রাজনৈতিক কালচারটাই বিশ্বাস করি, সেখানে আমি হাসনাতের ভাষায় বলবো যে রুমিন আপা সহ যারা নারী নেতৃত্বের জায়গা আছেন তাদেরকে সেই শ্রদ্ধা এবং সাইবার বুলিং থেকে আমরা চাই না যে এরকম কোনো পর্যায়ে তারা পড়ুক। উনি আমাদের হয়তো বা মারতে পারে, ঢিল মারতে পারে, বাট আমরা তাকে ফুল দিতে চাই। তো আমরা রাজনৈতিক কালচারটা এটাই চাই যে সুন্দর করে আমরা একসাথে রাজনীতিটা করবো, এইটাই। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।